ইসলামী আন্দোলন তারা তাদের দাবি জানিয়ে কর্মসূচি দিচ্ছে, অন্যান্য সমমনা যারা তারা আরো দিল ধরেন, তার মানে হচ্ছে রাস্তার কর্মসূচিতে চলে গেল। তার মানে হচ্ছে চাপ প্রয়োগ করে আদায়ের পদ্ধতিতে এই দলগুলো নেমে পড়লো। এখন ধরেন পিয়ারের যৌক্তিকতা তারা এতদিন ধরে তুলে ধরছে, আবার পিয়ারের ডিসঅ্যাডভান্টেজগুলো বিএনপি সহ অনেকে আবার তুলে ধরছিল। সেই ডিবেটটাকে পেছনে ফেলে যখন রাস্তার কর্মসূচিতে এই দলগুলো নামলো, এখন একটা সিনারিও আপনি চিন্তা করেন তো, যে বিএনপি এবং তাদের সঙ্গে অন্য যেসব দল পিয়ারের বিরোধিতা করছে তারাও মনে করলো আমরাও রাস্তার কর্মসূচি দিব এবং এটার বিরুদ্ধে আমরা অবস্থান নিব, জনমত গড়ে তুলব। তাহলে রাস্তার সিনারিওটা কি হতে পারে? এক পক্ষে জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কিছু দল পিয়ারের পক্ষে কর্মসূচি দিচ্ছে, আর এক পক্ষে বিএনপি এবং তাদের সঙ্গে যারা পিয়ার চায় না তারা কর্মসূচি দিচ্ছে। সেটা কার জন্য লাভ বা কার জন্য ক্ষতি হবে? বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা আলোচনার ভিত্তিতে সমাধানের আপ্রাণ চেষ্টা তো চালিয়ে যাচ্ছে, এমনকি ঐক্যমত্য কমিশনের মেয়াদ আরও 1 মাস বাড়ালো। সেই অবস্থায় নির্বাচনকে সামনে যখন নির্বাচনের ডেট ঘোষণা প্রায় ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এরকম একটা ঘোষণা জোরালোভাবে সরকার দিল, সেই অবস্থায় পিয়ার নিয়ে রাস্তায় নামার অর্থটা কি? তারা কি এই বার্তা দিতে চান যে ফয়সালা তবে রাস্তায় হবে? পিয়ারের ফয়সালা যদি গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো রাস্তায় করতে যায় এবং পক্ষ বিপক্ষ দুপক্ষই যদি রাস্তায় নামে, তাহলে পরিণতি কি হতে পারে? সেটা কি এরা ভেবেছে? হুট করে রাস্তার কর্মসূচিতে গেল, অন্যকে তো দুর্বল ভাবার কারণ নাই, তার মানে হচ্ছে উস্কানি দেওয়া। তারা রাস্তার কর্মসূচি দিয়ে বিএনপিকে বা যারা পিয়ার চায় না তাদেরকে উস্কানি দিয়ে রাস্তায় নামাচ্ছে কিনা, যে একটা বিশেষ পরিস্থিতি তৈরি করা যাতে নির্বাচনটা না হয়। কিন্তু নির্বাচন না হলে ক্ষতিগ্রস্ত কি বিএনপি একা হবে? কে এই যে যারা এই আন্দোলনে যাচ্ছে কারা লাভবান হবে? বরং যারা পিয়ার চায় তারা পারলে বলুক যে বাংলাদেশের মতো আর্থসামাজিক ব্যবস্থাপনার কোন দেশগুলো নিম্নপক্ষে পিয়ার পদ্ধতি দিয়ে উপকৃত হয়েছে। আমাদের চোখের সামনে নেপালের যে ঘটনা ঘটে গেল, নেপালে তো বহু বছর ধরে পিয়ার চালু আছে, পিয়ার চালু হয়ে তারা 17 বছরে 13 বার প্রধানমন্ত্রী বদল হয়ে যায়, অস্থিতিশীলতা, দুর্নীতি, স্বজনপ্রীতি এবং শেষ পর্যন্ত বাংলাদেশের মতোই একটা অভ্যুত্থান ঘটে সরকারের পরিবর্তন হয়ে গেল। শ্রীলঙ্কায় 1998 সালে পিয়ার চালু হয়েছে, 79 নির্বাচনে প্রথম পিয়ার, তাদের যদিও ডিস্ট্রিক্ট বেসড পিয়ার। সেই পিয়ার দিয়ে কি তারা কোনো আইনি কাঠামো, সুশাসন, দুর্নীতিরোধ কোনো কিছুতে কি উন্নতি করতে পেরেছিল? তাহলে সেখানে ওই গণঅভ্যুত্থানটা হয় না, প্রেসিডেন্ট ভবনের বা এই পুকুরে সবাই সাঁতার কাটার সুযোগ পায় না। তাহলে তাদেরকে পিয়ার কি সুবিধা দিবে আমাদের মতো দেশে, সেগুলো যৌক্তিক ভাগে আগে আপনার ঐক্যমত্য কমিশনের তাহলে এতদিন ধরে যে সিরিজ অফ আলোচনা হলো, এরপর রাজপথের কর্মসূচিতে যাওয়া, বেসিক্যালি এটা একটা কৌশল। এরা চায় যে 5% ভোট আমি পেলে হয়তো একটাও সিট না পেতে পারি, আবার 4% পেয়ে 3টা 4টা বা 5টা সিট পেতে পারি, কিন্তু আমি যদি 5% ভোট পাই তাহলে 15টা এমপি আমি ভাগে পেয়ে যাই। বেসিক্যালি যেই দলগুলো জনগণের প্রতি ওইভাবে এই আস্থাটা নাই যে একটা নির্ধারিত আসনে নির্বাচন করে আমরা জিতে আসতে পারি, সেই আস্থার সংকট থেকে তারা টোটাল ভোট কাউন্ট করে তাদের এমপির সংখ্যা বাড়াতে চায়। এই কৌশলের বাইরে এই মুহূর্তে বাংলাদেশে নিম্নকক্ষে পিয়ারের আর একটাও বেনিফিট তারা দেখাতে পারে। ধন্যবাদ।